এটা রিকভারি করা খুবই সহজ, যেহেতু আমাদের অ্যাডিকুয়েট ল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কস অ্যাভেলেবেল আছে এবং অনেক এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশের। সুতরাং এক্ষেত্রে আমি কনক্লুড করতে পারি যে টাকাগুলি খুব সহজেই আমরা উদ্ধার করতে সক্ষম হব। আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং প্রথম আলোর রেফারেন্সই আমি বলছি যে বাংলাদেশে বর্তমানে যে এক্স রেজিম যেটা ছিল, সেই আমলে প্রায় 15 বছরে প্রায় 18 লক্ষ কোটি টাকা ঋণ বাংলাদেশ সরকারের ঘাড়ে আছে। তো সেক্ষেত্রে 11 লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়ে গিয়েছে অবৈধভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলি কি উদ্ধার করতে আমরা পারবো? টাকা বা অ্যাসেট উদ্ধার করা সম্ভব হবে? আর যদি সম্ভব হয় তাহলে আমাদের কি জটিলতা আছে, কি চ্যালেঞ্জেস আছে? সেক্ষেত্রে আমি আমার আইডিয়াটা আমি শেয়ার করছি। এটা রিকভারি করা খুবই সহজ, যেহেতু আমাদের অ্যাডিকুয়েট ল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কস অ্যাভেলেবেল আছে এবং অনেক এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশের। সুতরাং এক্ষেত্রে আমি কনক্লুড করতে পারি যে টাকাগুলি খুব সহজেই আমরা উদ্ধার করতে সক্ষম হব। হ্যাঁ, দুটো চ্যালেঞ্জ আছে এখানে। চ্যালেঞ্জ নাম্বার হচ্ছে যে আমাদের যদি সিরিয়াসনেসে যদি কোনো রকমের দুর্বলতা থাকে, বা যদি সেখানে যদি সিরিয়াসনেস যদি আমরা আমরা সিরিয়াসনেস যদি আমাদের না থাকে, তো সেটা একটা চ্যালেঞ্জ হতে পারে। সিরিয়াসনেস মানে ইনঅ্যাকশন। এন্ড দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এই যে প্রসেসিং যেটা হবে আর কি, অর্থাৎ লিগ্যাল প্রসেস বা আমাদের স্ট্যাটিউটারি যে প্রসেসিং যেটা হবে, কোর্ট প্রসেস, এই প্রসেসিং এ যদি আমাদের কোন রকমের ত্রুটি হয় বা কোন রকমের যে শিথিলতা হয় বা কোন রকমের যদি নেগলিজেন্স হয়, তাহলে সেখানে আমাদের ফেল হওয়ার সম্ভাবনা আছে। এই দুটো চ্যালেঞ্জ আমি দেখতেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো যদি আমরা উদ্ধার করতে সক্ষম হই, তো সেক্ষেত্রে আমাদের মানে বহির্বিশ্বের অন্যান্য দেশের যে আমাদের এক্সপিরিয়েন্স গুলি আছে, সেক্ষেত্রে আমি মালয়েশিয়াকে আমি টানতে পারি। মালয়েশিয়াতে ONDB আছে, সেখানে তারা অনেক টাকা তারা উদ্ধার করেছে এই পদ্ধতিতেই। তারপরে নাইজেরিয়াতে একটা ঘটনা আছে, সেটা আমি একটু পরেই বলবো। নাইজেরিয়াতে হয়েছে, তারপর কাজাখস্তানে হয়েছে, এগুলি আমি একটু পরে আমি হাইলাইট করব। পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে। সুতরাং আরো অনেক দেশে এরকম প্রমাণ রয়েছে, লিবিয়াতে আছে। সুতরাং এক্ষেত্রে আমি কনক্লুড করতে পারি যে আমরা এই আমাদের যে পাচার হওয়া যে 11 লক্ষ কোটি টাকা, এই টাকাগুলি আমরা খুব সহজেই উদ্ধার করতে আমরা সক্ষম হব। আমি লিগ্যাল প্রসেস যেটা আছে, যে কোন স্টেপে কোন স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা অগ্রসর হব, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম আমি সাজেস্ট করব যে এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না হয়ে যদি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে হয়, এবং ইট শুড বি লেড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তো এটা সবচেয়ে ভালো হবে। তো সেখানে সর্বপ্রথম মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কি করতে হবে, একটা রিকভারি কমিশন এস্টাবলিশ করতে হবে। কোয়ালিফাইড পার্সোনেল দ্বারা একটা রিকভারি কমিশন এস্টাবলিশ করতে হবে। এখন রিকভারি কমিশনের সেকেন্ড স্টেপস, রিকভারি কমিশন 3টা টিম তৈরি করবে, টিম এস্টাবলিশ করবে। একটা হলো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর একটা হচ্ছে লিগ্যাল টিম, আর একটা হচ্ছে অডিট টিম। তো দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আছে ইতিমধ্যে। তো সেটা আমাদের রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করবো এবং ফ্যাসিলিটেটর হিসেবে। আর এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আমরা যদি ইন্টারন্যাশনাল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আমরা এঙ্গেজ করি, তাহলে আমাদের কাজটা খুব সহজ, খুব ভালো হবে, অ্যাকুরেট হবে, কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই হবে। আর সেক্ষেত্রে আমি বলবো যে ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটা থাকবে, সেই ইউনিটটা বাংলাদেশের ইউনিটের সাথে একত্রে কাজ করবে। এক্ষেত্রে বাংলাদেশের ইউনিট যাবতীয় ফ্যাসিলিটি গুলো তারা প্রোভাইড করবে। তাদের 5টা স্টেপ আছে এখানে। স্টেপ নাম্বার হচ্ছে, সর্বপ্রথম তারা তারা কোন সোর্স থেকে অথবা কোন চ্যানেল থেকে, এখন বর্তমান ডিজিটাল এরা, সেক্ষেত্রে কোন চ্যানেল অথবা কোন সোর্স থেকে টাকাগুলো বা অর্থগুলো বা অ্যাসেট গুলো পাচার হয়ে গিয়েছে, তো সেই সোর্সটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে অ্যাকিউরেটলি। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে এটা মানে এই টাকাগুলো কোথায় গিয়েছে, কোন 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 সরি সেকেন্ড স্টেপ হবে কালপ্রিট, কারা এই টাকাগুলি আমরা অর্থগুলো পাচার করেছে। তারা কি ইন্ডিভিজুয়াল হতে পারে, ফ্যামিলি হতে পারে, অর্গানাইজেশনও হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে। তো এই কালপ্রিটকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে এরপরে আমাদের
আমাদের জুরিসডিকশন, অর্থাৎ কোন জুরিসডিকশনে বা কোন কান্ট্রিতে, কোন অর্গানাইজেশনে, কোন ব্যাংকে এই অ্যাসেট গুলো স্টোর করা হয়েছে, সেই আমাদের স্পট আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করার পরে ফোর্থ যে আমাদের স্টেপ আছে, সেখানে আমাদের কত পরিমাণে ফিগার্স এন্ড নাম্বারস, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি পরিমাণ, এটা অ্যাকুরেট হইতে হবে। যদি অ্যাকুরেসিতে যদি কোনো ফেল করি তখন আমাদের অনেক সমস্যা হবে, অ্যাকুরেসিতে কোনো রকম ফেল করা যাবে না। সো এই ফোর্থ যেটা আমাদের স্টেপ আছে, ওখানে অ্যাকুরেসি অফ ফিগার্স এন্ড নাম্বারস, এগুলিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং, অর্থাৎ ফাইন্ডিংস এন্ড রিপোর্টিং। এই ইউনিট, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের একটা ফাইন্ডিং, যে টোটাল ফাইন্ডিং এর উপর একটা রিপোর্ট করতে হবে। এই রিপোর্টটাকে তাদের সাবমিট করতে হবে রিকভারি কমিশনের কাছে। যখন সাবমিট করা হবে, রিকভারি কমিশন তারা সেকেন্ড স্টেপে, তাদের সেকেন্ড স্টেপ অর্থাৎ লিগ্যাল টিমের দিকে তারা অগ্রসর হবে, প্রসিড হবে। তো লিগ্যাল টিম এখানে দুটো লিগ্যাল টিম হবে, একটা হবে লোকাল, আমাদের লোকাল লয়ার থাকবে, তো লোকাল লয়ার, আর একটা থাকবে ইন্টারন্যাশনাল লিগ্যাল টিম, অর্থাৎ তারা ফুললি টোটালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। এবং লোকাল টিম যারা থাকবে তারা ফ্যাসিলিটেট করবে ইন্টারন্যাশনাল টিমকে। তো এখানে তাদের কয়েকটা স্টেপ আছে। প্রথম হচ্ছে তাদের সমস্ত লিগ্যাল যে রিকোয়ার্ড ডকুমেন্টেশন আছে, প্রসিডার আছে, স্ট্র্যাটেজিস আছে, এগুলিকে কম্পাইল করতে হবে আগে। কম্পাইল করে তাদের এগুলো রেফারেন্স হিসেবে তাদের ব্যবহার করতে হবে। দ্বিতীয় স্টেপ যেটা হবে, তাদের আইডেন্টিফাই করতে হবে কোন কোর্টের মাধ্যমে তারা অ্যাপ্লাই করবে। তো এখন একটা কোর্ট আসবে, এখানে একটা আসবে লোকাল কোর্ট, আর একটা আসবে রিজনাল অথবা ইন্টারন্যাশনাল কোর্ট। তো এক্ষেত্রে তাদের কোর্টকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে এরপরে থার্ড স্টেপ যেটা আছে, সেখানে তাদের অ্যাপ্লিকেশন, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কিভাবে প্রসিড হবে, এ ব্যাপারে সমস্ত স্ট্র্যাটেজি, প্ল্যানিং, শিডিউল সব তৈরি করতে হবে। তারপরে আমাদের প্রসিড হইতে হবে, সেটা হচ্ছে যে ফ্রিজিং অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রথমে লোকাল কোর্টে আমাদের অ্যাপ্লাই করতে হবে ফ্রিজিং অর্ডার, যেটাকে বলা হয় ইন্টারলোকুটরি অথবা ইন্টারিম ইনজাংশন। ইন্টারলোকুটরি ইনজাংশনের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে টু অবটেন এ ফ্রিজিং অর্ডার। তো ফ্রিজিং অর্ডারের জন্য আমরা যে লোকাল কোর্টে আমরা অ্যাপ্লাই করবো, করার পর ওখান থেকে অবটেন করার পরে এটাকে নিয়ে আমরা রিজনাল কোর্টে, অর্থাৎ যেই কান্ট্রিতে টাকাগুলো স্টোর করা আছে, অ্যাকাউন্টের আছে, ওখানে আমাদের আবার ওই দেশের বা ওই লোকাল লিগ্যাল ফার্মের সহায়তায় আমরা ওখানে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা ফ্রিজিং অর্ডার আমরা অবটেন করব। যদি রিজনাল কোর্টেও হতে পারে অথবা ইন্টারন্যাশনাল কোর্টেও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও হতে পারে। পরে আপনার জাজমেন্ট পাবো। জাজমেন্ট পাওয়ার পরে জাজমেন্টটা আমরা হাতে নিয়ে অবটেন করার পরে আমরা ক্লেম করব, কোথায় সেই টাকা বা অ্যাসেটটা আছে সেখানে আমরা ক্লেম করব। ক্লেম করার পরে আমাদের একটা অ্যাকাউন্ট অথবা একটা কাস্টডি আমাদের আইডেন্টিফাই করতে হবে, সেখানে ওদের টাকা অথবা অ্যাসেট ওগুলো ফেরত চলে আসবে। আমি এখানে একটা ক্লারিফাই করছি, এভাবেই আমরা মানে আমাদের পুরো টাকা এবং অ্যাসেট যেগুলি পাচার হয়ে গিয়েছে, প্ল্যান্ডার্ড, এগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হবে। সম্মানিত ফাইন্যান্স উপদেষ্টা উনিও বলেছেন, আমি দেখেছি একটা পেপারে দেখেছি, যে এই টাকাগুলো তার কাছে প্রশ্ন করা হচ্ছে, এই টাকাগুলো বা অর্থগুলো উদ্ধার করতে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক কোনো ইনফ্লুয়েন্স লাগবে নাকি আমরা আইনের মাধ্যমে পারবো। তো আমি একটা অ্যান্সার করেছি, না, ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা এটা সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করতে পারে, কিন্তু এখানে মেইন হচ্ছে রেগুলেটরি প্রসেসিং, অ্যাকিউরেট রেগুলেটরি প্রসেসিং, এতেই যেতে হবে, এছাড়া কোনো শর্টকাট কোনো উপায় নাই। আর এ কারণেই দেখা যায় অনেকে অপেক্ষায় থাকে যে আমাদের পলিটিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, অ্যাম্বাসির মাধ্যমে এখানে সেখানে যোগাযোগ করে সময় নষ্ট করে, কিন্তু তারা শেষ পর্যন্ত রেজাল্ট পায় না। তো আমরা করব কি, যে পলিটিক্যাল আর ডিপ্লোম্যাটিক যেটা ইনফ্লুয়েন্স আছে এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে আমরা কাজ করব, কাজে লাগাবো, কিন্তু আমাদের মূল হচ্ছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, লিগ্যাল যে প্রসেসিং আছে, এই প্রসেসিং এ আমাদের এগোতে হবে। টাকাগুলো যদি আমার বা অর্থগুলো বা সম্পদগুলো যদি আমরা রিটার্ন করতে পারি, 2 বছরের বাজেট। জি জি, এটা যদি আমরা রিকভার করতে পারি, এখানে বাংলাদেশের ইকোনমিতে একটা সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট এটা দেখা যাবে, অর্থাৎ বাংলাদেশের পুরো ইকোনমি একটা ভাইব্রেশন হবে আর কি।